আসসালামু আলাইকুম, আমি সাদিয়া হোসেন প্রীতিলা। আজকে আমরা যুক্তিবিদ্যার চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে বিধেয় বিধেয়ক অধ্যায় থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে রেখেছি, যেখান থেকে হচ্ছে আজকে আমরা সেই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহকারে সলভ করব। তাহলে প্রথমে আমাদের কাছে যে প্রশ্নটি আছে, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। উদাহরণটিতে বিধেয় পদ কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে? এখন দেখেন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এখানে আমাদের বিধেয় পদকে আগে আমরা, যেহেতু আমরা আগের অধ্যায়গুলোতে পড়ে এসেছি উদ্দেশ্য পদকে বিধেয় পদকে, এটা আমরা জানি। আমাদের উদ্দেশ্য পদ হচ্ছে সকল মানুষ, আর বিধেয় পদ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে বিধেয় পদ কোন ধরনের, বিধেয় পদ কোন ধরনের সম্পর্ক হচ্ছে নির্দেশ করে। এখন তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে আমাদের প্রথম অপশনে আছে জাতিগত, পরের অপশনে আছে উপজাতিগত, তারপরের অপশনে আছে উপলক্ষণ, তারপরে আছে অবান্তর লক্ষণ। তাহলে এখানে লক্ষ্য করেন, বলা হয়েছে সকল মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এই যে বিধেয় পদ যে সম্পর্কটাকে বা জীবনটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের উপজাতিগত না, উপলক্ষণ না, অবান্তর লক্ষণ না। কারণ মানুষ নিজে হচ্ছে এখানে জাতি, আর মানুষের অন্যতম একটি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই যে বুদ্ধিবৃত্তি যেটা, এটা যেই দিকটাকে প্রকাশ করে সেটা হচ্ছে আমাদের জাতিগত। তাহলে উত্তর হবে আমাদের জাতিগত। পরের প্রশ্নে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে একটি উদ্দীপক আছে। উদ্দীপকটিতে লেখা আছে যে উদ্দীপকটি পড়লে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে কি আছে? মিম 1982 সালের 31শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করে। তার গায়ের রং হচ্ছে ফর্সা, তার পোশাক পরিচ্ছদ যেমন পরিপাটি তেমনি আচার ব্যবহার খুব বিনয়ী, এজন্য তাকে সবাই পছন্দ করে। এখন এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক গেল। তো আমাদেরকে জিজ্ঞেস করছে উদ্দীপক 1982 সালের কোন ধরনের অবাস্তব লক্ষণকে নির্দেশ করে। এখন দেখেন, এখানে হচ্ছে দেওয়া আছে 1982 সালটা কি বা কোন ধরনের অবান্তর লক্ষণ প্রকাশ করে আমাদের কাছে সেটা জানতে চেয়েছে। এখন এটা যদি হয় তাহলে আমরা কি দেখতে পাবো? শ্রেণীগত বিচ্ছেদ, নাকি ব্যক্তিগত বিচ্ছেদ, নাকি আপনার ব্যক্তিগত অবিচ্ছেদ্য, নাকি শ্রেণীগত অবিচ্ছেদ্য। এখন 1982টা আসলে কি? একটা সাল, একটা মানুষ ওই সময় জন্মগ্রহণ করেছে, ওই সালটা। তাহলে আপনি দেখেন, শ্রেণীগত তো এটা অবশ্যই যাবে না, শ্রেণীগততে এটা আগেই কাটা পড়ে যাবে। এখানে যে শ্রেণীগত আছে সেও বাদ। এখন কথা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য আর ব্যক্তিগত অবিচ্ছেদ্য। এখন ব্যক্তিগত বিচ্ছেদের লক্ষণ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষকে মানুষ থেকে আলাদা করতে পারে, ওইরকম একটা গুণ। তাহলে সাল তো, এই সালে তো অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, 1982 সালে করতেই পারে। তো সেই দিক থেকে বিবেচনা করলে এইখানের উত্তরটা হবে আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য। কারণ হচ্ছে 1982 সাল দিয়ে একটা মানুষকে আমরা আলাদা করতে পারি না, তার জন্য আমাদের উত্তর হবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। এটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। পরবর্তীতে অবশ্য বোর্ডের প্রশ্ন অনেক রিপিট হয়, আপনাদের জন্য এটা অবশ্য অনেক কাজে দিবে। দেখেন তারপরে যে প্রশ্নটা আছে আমাদের, বিধেয়ক উপস্থিত থাকে না কোন ধরনের যুক্তি বাক্যে। এখন দেখেন বিধেয়কটা আসলে কি, আমাদেরকে যদি আমরা আগে পড়ে এসেছি বিধেয়ক কি আসলে। বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য পদ, একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে হচ্ছে বিধেয়ক বলে। বিধেয়ক একটা সম্পর্কের নাম। এখন দেখেন যে বিধেয়কের কথা যদি আমরা বলি, উদ্দেশ্য পদ আর হচ্ছে আপনার বিধেয় পদের মধ্যে সম্পর্কটাকে স্বীকার করতে হবে, সেটা অবশ্যই তাহলে কি বাক্যে? সদর্থক বাক্যে। কারণ নয়ার্থক বাক্যে সে হচ্ছে সম্পর্কটাকে অস্বীকার করে। তার জন্য আমরা কি করলাম, আমরা নয়ার্থক বা নেতিবাচক বাক্যটাকে নিতে পারলাম না। তাহলে আমাদের এখানে ইতিবাচক বাক্য একটা ভালো অপশন, একে আমরা নিতে পারি। নেতিবাচক বাক্যে আমরা জানি যে হবে না। সার্বিক বাক্য, সার্বিক বাক্য হচ্ছে আমরা দেখেছি যে সার্বিক বাক্য হচ্ছে যে সবাইকে স্বীকার করে, ওইটাতে আমরা নিতে পারছি না, এটা ব্যক্তিত্বর ক্ষেত্রে এটা এখানে যায় না। বিশেষ বাক্য হচ্ছে আপনার যায় না। তাহলে আমাদের উত্তর হবে কি? ইতিবাচক বাক্যে। এই প্রশ্নটা থেকে হচ্ছে আপনার এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে বিধেয়ক উপস্থিত থাকে না, সরি বিধেয়ক উপস্থিত থাকে না হচ্ছে আপনার নেতিবাচক বাক্যে। এখান থেকে আপনার এই ধরনের একটা প্রশ্ন হতে পারে যে বিধেয়ক উপস্থিত কোন ধরনের বাক্য উপস্থিত থাকে।
এখান থেকে আপনার 2-3টা প্রশ্ন হতে পারে, যে কোন বাক্য উপস্থিত থাকে না, নয়োর্থক বাক্য দিয়ে আপনাকে প্রশ্নটা করতে পারে, সদর্থক বাক্য দিয়ে প্রশ্নটা করতে পারে। এখান থেকে মোটামুটি আমরা 3-4টা প্রশ্ন পেতে পারি, উত্তর একটাই হবে, কিন্তু প্রশ্নটা আপনার ঘুরিয়ে আসবে বা কথাগুলো একটু পরিবর্তন করে আসবে। তাহলে এটা যদি আমাদের যায়, পরের প্রশ্ন আমরা যাই। এখানে আরেকটি উদ্দীপক আছে, তাহলে আমরা দেখি উদ্দীপক কি আছে। এটাও হচ্ছে আগের মতো, যে মিম 1982 সালের 31 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করে। ও একই প্রশ্ন আমাদের, এটা আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য প্রশ্ন, একটা প্রশ্ন। তারপরে আপনি দেখেন এখানে হচ্ছে মিম 1982 সালের জন্মগ্রহণ করেছেন, তার গায়ের রং হচ্ছে, এখানে একটা তারিখ দেওয়া আছে, আর হচ্ছে তার গায়ের রং ফর্সা, তার পোশাক পরিচ্ছদ যেমনি পরিপাটি, তার জন্য হচ্ছে তাকে মানুষ পছন্দ করে। তো আপনি যদি এখানে দেখেন যে আমাদের কাছে বলতে জানতে চেয়েছে উদ্দীপকে 31শে অক্টোবর কোন ও পোশাক পরিচ্ছদ কোন ধরনের বিধেয়, অর্থাৎ কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করছে। একটা সংখ্যা, যে তারিখে সে জন্মগ্রহণ করেছে 31শে অক্টোবর, আরেকটা হচ্ছে পোশাক পরিচ্ছদ, এটা কোন ধরনের জিনিসকে নির্দেশ করছে। জাতিগত যদি আমরা দেখি, যেহেতু এটা ব্যক্তিগত, তাহলে আমাদের অপশন হচ্ছে দুইটা, ব্যক্তিগত, এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব। কারণ জাতিগত যে অবিচ্ছেদ্য, এটা হতে পারে না, কারণ সে মিম একটা ব্যক্তি, তাকে আমরা নিতে পারি না। তার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে আপনি দেখেন এটা কি বলে এটাকে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, দুইটা অপশন আছে আমাদের কাছে, আর আরেকটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে এখানে দুইটা অপশনের মধ্যে দেখেন এই দুইটা জিনিস কি এক, একটা হচ্ছে তারিখ আর একটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। এখন এই দুইটা জিনিস কি এক কিনা, দুইটা জিনিস কিন্তু আমাদের এক না, দুইটা জিনিস আলাদা। 31শে অক্টোবর আপনি যদি দেখেন, 31শে অক্টোবর দিয়ে তাকে কিন্তু আলাদা করা যায় না একটা মানুষ হিসেবে, তাহলে এটা আমাদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ না, এটা আমাদের হচ্ছে অবিচ্ছেদ্য। এতটুকু পর্যন্ত আমি দিতে পারি। কিন্তু পোশাক পরিচ্ছদ, প্রত্যেকটা মানুষের পোশাক পরিচ্ছদ কিন্তু আলাদা হয়, সবার পোশাক পরিচ্ছদ বা ড্রেসিং সেন্স যদি আপনি বলেন, এটা কিন্তু আলাদা হয়, এটা আলাদা করা যায়। তাহলে হচ্ছে আপনার আমাদের এইটা হবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ এটা অনেকের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমাদের উত্তর হবে এ। এবার যদি আমরা পরের প্রশ্নটাতে যাই, পদের উদাহরণ দিতে গিয়ে তাসনিম বলল জসিমউদ্দিন হয় পল্লী কবি। এখানে পল্লী কবি কোন ধরনের পদ, এটা আমরা যদি বলি যে আমাদের 3য় অধ্যায়ে আমরা এটা পড়ে এসেছি, পদ পল্লী কবি, জসিমউদ্দিন পল্লী কবি। তাহলে আমাদের জসিমউদ্দিনটা এখানে কি বলেন তো, জসিমউদ্দিনটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ, আর হচ্ছে আমাদের বিধেয় পদকে পল্লী কবি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে আমার বিধেয় পদ কে, তাহলে আমার বিধেয় পল্লী কবিটাকে, পল্লী কবিটা হচ্ছে আমার বিধেয় পদ। এটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের অপনয়ন অর্থ কি। আপনারা যদি ইতিমধ্যে বাংলা পড়ে থাকেন, বাংলা দ্বিতীয় পত্রে দেখবেন যে অপনয়নের অর্থ দেওয়া আছে কারকে। অপনয়ন অর্থ হচ্ছে আমাদের বর্জন, কোনো কিছু থেকে পতিত হওয়া, বর্জন, এটাকে বোঝায় অপনয়ন। তাহলে এটা আমাদের, এটার উত্তর হচ্ছে বর্জন। আমরা যদি পরের প্রশ্নটা যাই, তাহলে দেখতে পাবেন যে আছে বিচার ক্ষমতা কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে। বিচার ক্ষমতা কি বলেন তো, আপনি যে বিচার করতে পারছেন এই ক্ষমতাটা, তাহলে এটা আমাদের কি জাতি, জাতি হয় না, উপজাতি হয় না, হতে পারে উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণের মধ্যে যে কোনো একটি। তাহলে এখন আপনি দেখেন যে উপলক্ষণ অবান্তর লক্ষণ, উপলক্ষণটা আসলে কি। উপলক্ষণ হচ্ছে আমাদের এমন একটা গুণ যেটা হচ্ছে মানুষের, মানুষ না, যে কোনো একটা পদ বা যে কোনো একটা জাতির বিভেদক লক্ষণ হিসেবে আসে, তাকে যে আলাদা করেছে, তার যে গুণ, যে জাত্যর্থটা থেকে নিঃসৃত হয়, মানে তার এই গুণটা আছে, এই গুণটা থেকে নিঃসৃত হয়েছে, এই গুণটা থেকে এসেছে, ওইটা হচ্ছে উপলক্ষণ। এখন আপনি দেখেন বিচার ক্ষমতা কখন কই থেকে আসে, বিচার ক্ষমতা কার থাকে, মানুষের না পশুর থাকে, বিচার ক্ষমতা থাকে মানুষের। তাহলে আমরা জানি কি মানুষের হচ্ছে জাত্যর্থ হচ্ছে আপনার দুইটা, জীববৃত্তি আর হচ্ছে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি আর হচ্ছে আপনার বুদ্ধি বৃত্তি।
এখন দেখেন জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি হয়েছে সে পেয়েছে জীবের জাত্যর্থ যেটা সেটা, আর মানুষের জাত্যর্থ যাকে হচ্ছে মানুষকে জীব থেকে আলাদা করেছে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন দেখেন বুদ্ধিবৃত্তি থেকেই কিন্তু আমার বিচার ক্ষমতা আসছে, কারণ আমার যদি বুদ্ধি না থাকতো আমার বিচার ক্ষমতা থাকতো না। এই যে এই জিনিসটা এখান থেকে যে নিঃসৃত হয়েছে, জাত্যর্থ থেকে নিঃসৃত হয়েছে, এটাকে আমরা বলি উপলক্ষণ। উত্তরটা হবে উপলক্ষণ। আর অবন্তর লক্ষণ হচ্ছে সে আপনার জাত্যর্থ থেকে নিঃসৃত হয় না। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি? বিচার ক্ষমতা কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? বিচার ক্ষমতা হচ্ছে উপলক্ষণকে নির্দেশ করে। আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি আছে? কোন উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে? কোন উপজাতির নিকটবর্তী জাতিকে কি বলে? দেখেন এখানে হচ্ছে আমার আসন্নতম উপজাতি আছে, পরমতম জাতি আছে, আসন্নতম জাতি আছে, মধ্যবর্তী জাতি আছে। এখন দেখেন একটা উপজাতি, ঠিক আছে, উপজাতি কিভাবে হয়েছে? সে তার জাতি থেকে আসছে। জাতির নিকটতম যেই জায়গাটা সেটা হচ্ছে আপনার উপজাতি। এখন সে হচ্ছে আপনার তারপরে উপজাতির নিকটতম জাতি কে হতে পারে বলেন তো? উপজাতি। উপজাতির নিকটতম জাতি হচ্ছে আসন্নতম জাতি। এইটা হচ্ছে কোনো উপজাতির নিকটবর্তী জাতিকে বলে আসন্নতম জাতি। এগুলা হচ্ছে আমাদের প্রশ্ন হিসেবে আসবে এবং এটা আমাদের খুবই কাজে দিবে। এইভাবে বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে এই ধরনের প্রশ্ন উত্তর করতে ঝামেলা হবে না। এবার দেখেন একদম বেসিক একটা কোশ্চেন, বিধেয়ক কি? আপনার যদি সৃজনশীল প্রশ্ন বলেন এই ধরনের কোশ্চেন আসতে পারে আপনার ক নাম্বারে, বিধেয়ক কি, বা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে বিধেয়ক বলতে কি বোঝো। তখন আপনি কি করবেন? আপনি এটার 1 নাম্বার একটু করে সংজ্ঞা দিবেন বিধেয়কটা কি, তারপর একটু সুন্দর করে বুঝায় দিবেন, আপনাকে 2 দিয়ে দিবে। এবার দেখেন বিধেয়ক বলতে কি বোঝায়, বিধেয়ক আসলে কি? পদের নাম। অনেকে আছে বিধেয় বিধেয়ক যে কখনো বই খুলে দেখে নাই, সে কি করবে? পদের নাম দাগায় আসবে, উদ্দেশ্যের পদের নাম দাগায় আসবে, কিন্তু এটা তো পদ না, উদ্দেশ্যও না। তাহলে বিধেয় কি বিধেয়র নাম নাকি বিধেয়ক? এটা তারও আগে না। তাহলে বিধেয়ক হচ্ছে সম্পর্ক। কারণ আমরা কি জেনেছি উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক তাকে কি বলে? বিধেয়ক বলে। তাহলে এটা গেল আমার প্রশ্ন। এবার যদি আমরা দেখি, এই দেখেন একটা সুন্দর একটা প্রশ্ন আসছে, একটু আগে আমরা এটা সলভ করে আসছি। বুদ্ধিবৃত্তি মানুষ পদটির কোন ধরনের বিধেয়ক? এখন দেখেন বুদ্ধিবৃত্তিটা মানুষ পদের কোন ধরনের বিধেয়ক, এটা কোন ধরনের সম্পর্ক? একটু আগে পরে দেখে আসছি আমরা বিচার ক্ষমতা দিয়ে। আর এখন যদি আমরা এটা দেখি তাহলে এটা হচ্ছে আপনারা জানতে চাইছে এটা কোন ধরনের বিধেয়ক। এখানে কি কি অপশন আছে আমাদের একটু দেখি আমরা। আমাদের কাছে আছে আপনার জাতিগত উপলক্ষণ আছে। এটা তো জাতিগত উপলক্ষণ না, বিভেদক লক্ষণ আছে, এটাকে আমরা সাইডে রাখলাম। উপজাতিগত উপলক্ষণ আছে, এটাকেও করলাম। অবান্তর লক্ষণ, এটাকেও আমরা সাইডে রাখলাম। এখন দেখেন জাতিগত উপলক্ষণ হচ্ছে তখন হবে জাতিগত উপলক্ষণ যেটা হচ্ছে জাত্যর্থ থেকে সরাসরি নিঃসৃত হয় না। মানে হচ্ছে জাত্যর্থ থেকে, এটা জাত্যর্থকে আমরা সরাসরি রিপ্রেজেন্ট করতে পারি না, কিন্তু এটা থেকে যে নিঃসৃত হয়েছে ওইটা নিতে পারি। তার জন্য উপলক্ষণ সবার আগে বাদ। বুদ্ধিবৃত্তি কি? বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের অন্যতম একটা জাত্যর্থ। বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি থেকে একটা। এখন বিভেদক লক্ষণ, বিভেদক লক্ষণ কেন হবে বলেন তো? বিভেদক লক্ষণ হবে এই কারণে, কারণ হচ্ছে মানুষ জাতিকে জীব থেকে, সে যার থেকে তার তার যে জাতি, জাতি থেকে মানুষটা হচ্ছে উপজাতি আর কি ওইভাবে ধরলে, সে আলাদা হয়েছে জীব থেকে। আমাদের আর আপনাদের জীবের মধ্যে পার্থক্য কি? আমাদের বুদ্ধিবৃত্তি আছে, জীবের ওইটা নাই। এইটা আমাদেরকে আলাদা করছে, এই যে বুদ্ধিবৃত্তি, এই যে জিনিসটা আলাদা করলো, তার জন্য এটা হবে বিভেদক লক্ষণ। উপজাতিগত উপলক্ষণ নিতে পারলাম না আমরা, কারণ এটা জাত্যর্থ থেকে নিঃসৃত হয় না, কারণ সে নিজে একটা জাত্যর্থের অন্যতম একটা অংশ। অবান্তর লক্ষণ নিতে পারলাম না, কারণ এটা তো জাত্যর্থ থেকে নিঃসৃত হয় না, এটা আমরা বলতে পারি না। তো আমার উত্তর হবে কি? বুদ্ধিবৃত্তি মানুষ পত্রের একটি বিভেদক লক্ষণ। এবার যদি আমরা পরের প্রশ্নে যে আমরা এখানে একটা উদ্দীপক, উদ্দীপকটা দেখেন কি আছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আছে, যে ক্রিকেটার সাকিব মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন, তার গায়ের রং ফর্সা। ক্রিকেটার সাকিব মাগুরা জেলায় জন্মগ্রহণ করছে আর তার গায়ের রং হচ্ছে ফর্সা, ঠিক আছে। এই দেখেন এবার আমাদের কাছে জানতে চাইছে কি উদ্দীপকের জন্মস্থান। জন্মস্থান হচ্ছে আপনার কোন ধরনের বিধেয়, এইটার হচ্ছে আমাদের তাইলে আমাদের
ওই দেখেন কি হইতে পারে। আমরা কি জানি জন্মস্থান কোন ধরনের বিধেয়? কি মনে হয়? জন্মস্থান হচ্ছে সাকিব আল হাসানের জন্মস্থান হচ্ছে মাগুরাতে। ঠিক আছে, তো মাগুরাতে ওনার জন্মস্থান। এখন দেখেন, যেহেতু এটা প্রথমে হচ্ছে আমাদের ব্যক্তিগত, সাকিব কি আগে হচ্ছে আমাদেরকে প্রশ্নটা দেখার পরে ঠিক করতে হবে সাকিব বা যেই উদ্দীপকে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাই আগে আমরা ভাগ করে ফেলবো, সে কি জাতির ভিতরে পড়ে নাকি হচ্ছে ব্যক্তিগত পড়ে। জাতির ভিতরে পড়ে না, এই দুইটা আগেই বাদ, আছে হচ্ছে ব্যক্তির ভিতরে। এখন দেখেন আপনি ব্যক্তির মধ্যে যেহেতু পড়ে সে, তাহলে আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নাকি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা আমাকে দেখতে হবে। এখন সাকিব আল হাসান হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কিভাবে হবে? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় না, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ হচ্ছে সে এই জায়গাটায় মাগুরা জেলায় শুধু সাকিব আল হাসানই জন্মগ্রহণ করছে, এটা দেখে মানুষ বুঝবে সে না, সে আলাদা। ব্যাপারটা কিন্তু ওইরকম না। তার জন্য এইটা হবে আমার ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যখন মানুষের জন্মস্থান এগুলো যখন উল্লেখ করা হয়, ওইটা হচ্ছে আপনার অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমার উত্তর হচ্ছে এ। আমরা যদি পরে দেখি, বলছে যে আমাদের কাছে 13 নম্বর প্রশ্নে চাইছে উপলক্ষণ কত প্রকার। এখন আপনাকে আগে বেসিক, আপনি পরীক্ষা যাওয়ার আগে হচ্ছে আপনার বেসিকটাকে আগে ক্লিয়ার করে যাবেন যে বেসিক আপনার কাছে কি চাইছে। উপলক্ষণ কি আমরা জানি জাতক থেকে নিঃসৃত হয়ে একটা গুণ, একটু আগে কিন্তু আমরা দেখে আসছি যে উপলক্ষণের মধ্যে কয়েকটা ভাগ আছে। এখন দেখেন উপলক্ষণ কত প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উপলক্ষণ হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন কি বলেন, পরমতম জাতি কোনটি? মানুষ আছে। পরমতম বলতে কি বুঝি আমরা? পরমতম হচ্ছে মানে একদম একটা, যে আমরা পরফিরের যে ছকটা আছে ওই ছকের যে সবচেয়ে উপরে যে থাকে, যার থেকে হচ্ছে শ্রেণী বিন্যাস হয়েছে, তাকে বলে পরমতম জাতি। মানে সে মানুষটা, যদি আমি জীব থেকে ধরি, জীব থেকে মানুষ এভাবে করে ধরি, তাহলে হচ্ছে আপনার জীব হবে আমাদের পরমতম জাতি ওই ছকটায়। কিন্তু পরমতম জাতি আসলে কোনটা? মানুষ আছে, মানুষতে আগে না, ছাত্র না, জীবও না, আছে আমার দ্রব্য। তাইলে আমার এখানে উত্তর হবে দ্রব্য, কারণ পরফিরির ছকে দেওয়া আছে পরমতম জাতি হচ্ছে দ্রব্য। এবার দেখেন আমাদের আরেকটা প্রশ্ন, এখানে আমাদেরকে বলতেছে জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলা হয় কেন? এই যে দেখেন, জীব থেকে কে আসছে? জীব থেকে আসছে মানুষ। মানুষ আলাদা হয়েছে কেন বলেন তো জীব থেকে? যদি মানুষের বুদ্ধিবৃত্তি না থাকতো তাহলে মানুষও হচ্ছে আপনার, যদি মানুষের না থাকতো আর কি, তাহলে মানুষও হচ্ছে জীবই থাকতো, প্রাণী থাকতো। তাহলে এখানে দেখেন জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলা হয় কেন? সবচেয়ে নিকটতম জাতির জন্য, সমজাতীয় বলে, সবচেয়ে দূরবর্তী জাতি বলে, ব্যক্তর্থ সবচেয়ে বেশি বলে। এখন দেখেন এটা কিন্তু এক কথায় হচ্ছে আসন্নতম জাতি আপনাকে যখন বলছে, তার মানে উত্তর হবে এটা, সবচেয়ে নিকটবর্তী জাতি বলে জীব হচ্ছে মানুষ পদের আসন্নতম জাতি। কারণ জীব থেকে মানুষ পদটা হয়েছে, কারণ জীবের ব্যক্তর্থ বেশি মানুষ পদের চেয়ে, মানুষ পদের ব্যক্তর্থের চেয়ে জীবের ব্যক্তর্থ বেশি। ও যে বড়, ওর একটা, ওর ভিতরেই হচ্ছে মানুষ, ওর ভিতরে হচ্ছে পশু পাখি যা বলেন তারা। তার জন্য জীব হচ্ছে জাতি, মানুষ হচ্ছে উপজাতি, আসন্নতম জাতি বা উপজাতি, নিকটতম। সমজাতীয় না, সমজাতীয় কি হবে বলেন? মানুষের ভিতর যদি হয় আপনার সৎ মানুষ, অসৎ মানুষ, ফর্সা মানুষ, সাদা মানুষ, কালা মানুষ, ওইভাবে হইলে তখন হচ্ছে আপনার এই, ওইটাকে আমরা সমজাতীয় বলতে পারি। বা ফলের মধ্যে যদি বলি আপেল, আঙুর, এগুলা ফল হচ্ছে আপনার, ফলের ভিতরে আপেল আঙুর যারা, আপেল আঙুর পরস্পর হচ্ছে সমজাতীয়, কারণ তারা ফল। সবচেয়ে দূরবর্তী জাতি কিভাবে? জীবের সবচেয়ে পরে হচ্ছে মানুষ, তার কাছাকাছি, এটার জন্য এটা নিতে পারলাম না। ব্যক্তর্থ সবচেয়ে বেশি বলে আসন্নতম জাতি, তো ব্যক্তর্থ বেশি হইলে হইতেছে সে জাতিই হইতো। তার জন্য আমার উত্তর হচ্ছে সবচেয়ে নিকটতম জাতি বলে জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলা হয়। এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে, জাতি মানুষ পদের আসন্নতম জাতি বলা হয় কেন, এটাই আপনার উদাহরণমূলক প্রশ্ন আসতে পারে। আপনার একটু এক্সপ্লেন করতে হবে, 2 নাম্বারের জন্য তো আপনাকে একটু বুঝাই লিখতে হবে। এইটা গেল আমাদের। এবার আমরা দেখি বিধেয়ক আসলে কত প্রকার। এটা আসছে রাজশাহী বোর্ড 2023 সালে, যে বিধেয়ক কত প্রকার। এখন দেখেন বিধেয়ক হচ্ছে, যখন বিধেয়কটা আলোচনা করছে হচ্ছে আপনার অ্যারিস্টটল আলোচনা করছে। অ্যারিস্টটলের টপিকা গ্রন্থে উনি হচ্ছে বিধেয়ক নিয়ে আলোচনা করে। তো উনি প্রথম যখন আলোচনা করে তখন উনি বলছে যে বিধেয়ক 4 প্রকার।
কিন্তু পরবর্তীতে পরফিরি বলে যে বিধেয়ক হচ্ছে 5 প্রকার, এবং বর্তমানে বিধেয়ক আমাদের 5 প্রকার। অর্থাৎ যুক্তিবাক্য হচ্ছে যে সম্পর্ক, উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, ওইটা হচ্ছে 5 প্রকার। তাহলে প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি লিখবো? 5 প্রকার। এখন দেখেন জাতি, এই যে দেখেন এই প্রশ্নটা আসছে, জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে কি বলে? অর্থাৎ একটা জাতি, ধরি জীব হচ্ছে আমার জাতি, এটার অন্তর্গত হচ্ছে মানুষ, মানে সবচেয়ে আসন্নতম যে জাতি, একটু আগে আমরা পড়ে আসছি। তাহলে এই জাতির অন্তর্গত নিম্নতর শ্রেণীকে কি বলে? জীব থেকে মানুষ হচ্ছে নিচের শ্রেণীতে আছে, তাহলে আমার এখানে হচ্ছে এই শ্রেণীটাকে কি বলে ওটা জিজ্ঞেস করছে। লক্ষণ হয় না, উপলক্ষণ হয় না, অবান্তর লক্ষণ হবে এটা, এটাও হয় না। আমাদের উত্তর হবে উপজাতি। উত্তর কি হবে আমাদের? উপজাতি। একটা জাতি বা ওই জাতি থেকে উচ্চতর অন্তর্গত নিম্নগত শ্রেণী হচ্ছে উপজাতি। এইবার দেখেন জিজ্ঞেস করছে কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ? কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ? এখানে কি আছে? হাস্যপ্রিয়তা আছে, এখানে আছে হচ্ছে আপনার যুক্তিবাদিতা, এখানে আছে কর্মক্ষমতা, এখানে আছে সঙ্গীত প্রিয়তা। তাইলে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। মানুষ পদের উপলক্ষণ তাহলে কোনটা হবে? আমরা একটু আগে পড়ে আসছি যে যেই গুণটা হচ্ছে মানুষের জাততত্ত্ব থেকে নিঃসৃত হয় ওইটাকে বলে হচ্ছে আমাদের উপলক্ষণ। এখন মানুষের জাততত্ত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন হাস্যপ্রিয়তা কি? কোনো মানুষের এই কি বলে এটাকে বুদ্ধিবৃত্তি, যেটা বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু হচ্ছে হাস্যপ্রিয়তা বের হতে পারে না। অনেকে হাস্যপ্রিয় হতে পারে, অনেকে নাও হতে পারে। এই জন্য এটা হচ্ছে আমাদের অপশনাল। যুক্তিবাদিতা, যুক্তিটা হচ্ছে আপনার একটা মানুষের বুদ্ধিবৃত্তি থেকেই আসে, কারণ মানুষের যখন বুদ্ধি থাকবে তখন সে যুক্তি দিতে পারবে, বুদ্ধি না থাকলে যুক্তি দিতে পারবে না। কর্মক্ষমতা, কোনো মানুষ অলস হয়, কোনো মানুষ হচ্ছে খুব কর্মঠ হয়, এটাও হচ্ছে অপশনাল, হইতে পারে নাও হইতে পারে। সঙ্গীত প্রিয়তা, সবাই তো ভালো গান গেতে পারে না। এই জন্য আমাদের উত্তর হবে কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ হচ্ছে এই 4টা অপশনের মধ্যে যুক্তিবাদিতা। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখবো মানুষ উপজাতির বিভেদক লক্ষণ কোনটি? মানুষ একটা উপজাতি, উপজাতিটার বিভেদক লক্ষণ কি? মানুষকে জীব থেকে আলাদা করছে কে? বিচার শক্তি, আনন্দ, সৌন্দর্য, বুদ্ধিবৃত্তি। অনেক আছে লিখবে যে বিচার শক্তি, কিন্তু বিচার শক্তি তো হবে না, হবে হচ্ছে আমার বুদ্ধিবৃত্তি। বিভেদক লক্ষণ হচ্ছে যেটা জাততত্ত্বে উপস্থিত থাকে, অনিবার্য একটা গুণ একটা পদের। আর এই বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু এটা নিঃসৃত হয়েছে, বিচার শক্তিটা। তাইলে এ থেকে নিঃসৃত হয়েছে, বিভেদক লক্ষণ থেকে জাততত্ত্ব থেকে নিঃসৃত হয়েছে, তার জন্য হবে আমাদের উপলক্ষণ যদি প্রশ্নে আসে। কিন্তু আমাদের উত্তর হবে বুদ্ধিবৃত্তি। মানুষ উপজাতির বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। বিভেদক লক্ষণ হচ্ছে এমন একটা গুণ যেটা হচ্ছে মানুষকে একটা জাতিকে, একটা উপজাতিকে তার জাতি থেকে আলাদা করে। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে আমরা দেখতে পাবো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে কি বলে? জাত্যর্থক পদ। জাত্যর্থক পদ আমরা জানি যে একটা যে পদের জাত্যর্থ এবং ব্যক্তর্থ উভয়ই থাকে তাকে হচ্ছে জাত্যর্থক পদ বলে। এটা আরো আগে না, আপনাকে বলছি উদ্দেশ্য পদ আর বিধেয় পদের মধ্যে যে সম্পর্কটা ওইটা। তাহলে এটা হচ্ছে আমাদের এক কথায় বিধেয়ক। বিধেয়ক হচ্ছে জাত্যর্থ পদ এবং উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যকার সম্পর্ক। এই যে দেখেন এখন আসছে ওই ধরনের প্রশ্ন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা 1306 সালের 11 জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। এখানে তার জন্ম তারিখ কোন কি বলে, এখানে তার জন্ম তারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ এটা জিজ্ঞেস করছে। এখন দেখেন অবান্তর লক্ষণ কি, এটা সবার ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা যদি দেখি ব্যক্তিগত, শ্রেণীগত তো বাদ যাবে, কাজী নজরুল তো একটা ব্যক্তি, অবিচ্ছেদ্য হইতে পারে আর বিচ্ছেদ হইতে পারে। ব্যক্তিগত বিচ্ছেদ হইতেছে তার যেটা আলাদা করতে পারে ওইটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ। এখন তার জন্মসাল হচ্ছে 1306, এখন বাংলা 1306 সালে অনেক মানুষ জন্মগ্রহণ করছে। 1306 সাল দিয়ে কিন্তু আমরা কাজী নজরুলকে আলাদা করতে পারি না, তার জন্য আমার উত্তর হবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। এটা কম্বাইন্ড বোর্ডে আসছিল। এবার হচ্ছে আমরা যদি পরে যাই, এই যে দেখেন আমাদের ওই প্রশ্নটা আসছে, পরফিরি নিয়ে কথা বলছি। পরফিরি হচ্ছে ছক দিয়ে বিধেয়কটাকে
আপনার যে জাতি যে ভাগ ওইটা দেখিয়েছিলেন। এইটা হচ্ছে পরফিরির ছক নামে পরিচিত। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে সিকিউতে। আরেকটা জিনিস হচ্ছে আপনার এই ছকটাকে ছকটাকে নিয়ে আরেকটু মডিফাই করেছে, তাকে বলে হচ্ছে র্যামাস। কিন্তু পরীক্ষার হলে যদি আপনার কাছে জানতে চায় যে পরফিরির ছকটাকে কে হচ্ছে মডিফাই বা হচ্ছে একটু এটাকে আরো গুছিয়েছে, ওটা হচ্ছে র্যামাস। এটাকে র্যামাসের ছক বলা যায় না, ছকটা অরিজিনালি হচ্ছে পরফিরি। এখন বলছে পরফিরি বিধেয়ককে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 2টা, 3টা, 4টা, 5টা। এখন দেখেন এইটা আমরা কি পড়লাম, পরফিরি ভাগ করেছেন 5টি ভাগে। তাহলে উত্তর হচ্ছে আমার 5। এই দেখেন এটা হচ্ছে আমাদের পদের মতো একটা অর্থ। পদের চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। জাতি উপজাতি পরস্পর বিচ্ছিন্ন পদ, সমষ্টিবাচক পদ, সাপেক্ষ পদ। কেন বলেন তো সাপেক্ষ পদ? কারণ জাতি তার যদি উপজাতি না থাকে সে জাতি হতে পারবে না, আর উপজাতি তার যদি জাতি না থাকে সে উপজাতি হতে পারবে না। এই যে দুজনের মধ্যে একটা নির্ভরশীলতা অর্থ প্রকাশের জন্য, তার জন্য তারা হচ্ছে পরস্পর সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ গেল। এবার হচ্ছে আমরা যদি দেখি পরের প্রশ্নটা, মানুষ হয় জীব। এখানে মানুষ পদটিকে জীব পদের কি হিসেবে আখ্যায়িত করা যায়? মানুষ যদি আমাদের একটা পদ হয়, এই দেখেন মানুষ আমার পদ, মানুষ হচ্ছে আমার পদ আর জীব হচ্ছে আমার আরেকটা পদ। মানুষ পদকে জীব পদের কি হিসেবে উল্লেখ করা যায়? এখন মানুষ আমরা কি জানি, জীবের ব্যক্তর্থ বেশি, জীব থেকে মানুষ আসছে, তার জন্য হচ্ছে জীব হচ্ছে মানুষ হচ্ছে জীব পদের উপজাতি। মানুষ হচ্ছে জীব পদের উপজাতি। এবার এইটা হচ্ছে আমাদের এটা উল্টায় আসতে পারে যে জীব মানুষ হচ্ছে আপনার জীব পদটি কি হয়, তখন আমরা বলবো জাতি। এই দেখেন এখানে আসছে যুক্তিবিদ পরফিরি বিধেয়ককে কয় ভাগে ভাগ করেছেন? এটা আমরা জানি 5 ভাগে। তারপরে যুক্তিবিদ পরফিরি কিভাবে জাতি ও উপজাতিবাচক পদের শ্রেণীবিন্যাস করেন? এই যে দেখেন যুক্তিবিদ পরফিরি কিভাবে জাতি ও উপজাতি পদের শ্রেণীবিন্যাস করেন, কিভাবে দেখাইছেন উনি বিধেয়কের যে সম্পর্কটা ওটা কিভাবে দেখাইছেন? বর্ণনার মাধ্যমে দেখাইছেন, ছকের মাধ্যমে দেখাইছেন, লেখচিত্রের মাধ্যমে, নামকরণের মাধ্যমে। একটু আগে আমি বললাম যে পরফিরির যে ছকের মাধ্যমে উনি বিধেয়কের সম্পর্কটাকে দেখিয়েছেন ওটা বিখ্যাত হচ্ছে পরফিরির ছক নামে। তাহলে উত্তর হবে ছকের মাধ্যমে। এখন আমরা যদি পরের প্রশ্নটায় যাই, পরের প্রশ্নে আছে ডিফারেন্সিয়ার বাংলা পরিভাষা কোনটি? ডিফারেন্সিয়া কি? ডিফারেন্সিয়া আমাদের কি? দেখেন ডিফারেন্সিয়ার বাংলা পরিভাষা কোনটা? বিভেদক লক্ষণ। কেন? ডিফারেন্ট ডিফারেন্সিয়া থেকে হয়তো ডিফারেন্ট আসছে, ওইরকম যদি আমরা চিন্তা করি বিভেদক লক্ষণ সে তো আলাদা করে, একটা জাতি একটা উপজাতিকে তার জাতি থেকে আলাদা করে এই লক্ষণটার মাধ্যমে। এটার পরিভাষা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়া। পরীক্ষায় হচ্ছে এই ধরনের যে টার্ম গুলো আছে ওইগুলার যদি বইয়ে ইংলিশ হচ্ছে আপনাদের পরিভাষা দেওয়া থাকে তাহলে ওইটা আপনারা একটু দেখে যাবেন। এই দেখেন এখানে 28 নম্বরে আছে আমাদের ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটি? এখানে আমাদের পছন্দ অপছন্দ আছে, জন্ম তারিখ আছে, তারপরে হচ্ছে আপনার গায়ের রং আছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে। এখন দেখেন বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি? এমন একটা অবান্তর লক্ষণ যে অবান্তর লক্ষণ হচ্ছে মানুষকে মানে আমি যে আরেকটা মানুষ থেকে আলাদা এইটা হচ্ছে আমাকে একটু হলে ইয়ে করে। জন্ম তারিখ হতে পারে যে আপনি যদি 15 তারিখ জন্মগ্রহণ করছেন, 15 তারিখে অনেক মানুষ জন্মগ্রহণ করছে, এটা আপনাকে আলাদা করেন, এটা হচ্ছে অবিচ্ছেদ্য, তার জন্য এটাকে আমরা নিতে পারলাম না। গায়ের রং হচ্ছে ফর্সা, সাদা, শ্যামলা, এরকম অনেক মানুষ আছে, গায়ের রং দিয়েও কাউকে আলাদা করা যায় না। তারপরে হচ্ছে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবারই একরকম, তার জন্য হচ্ছে এটাকে আমরা আলাদা করতে পারি না, এইটাও কেউ নিতে পারলাম না। আছে আমাদের পছন্দ অপছন্দ, কারোর হয়তো ইলিশ মাছ খুবই পছন্দ আর কারোর হয়তো খুবই অপছন্দ। এই যে এটা পছন্দ অপছন্দ, এটা হবে আপনার বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, দেখব পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন? আমরা জানি যে যুক্তিবিদ অ্যারিস্টটল হচ্ছে আপনার বিধেয়ক নিয়ে সর্বপ্রথম কথা বলেছিলেন, তার একটা গ্রন্থটার নাম হচ্ছে টপিকা। এটা থেকে কোশ্চেন আসতে পারে টপিকা।
ওই গ্রন্থে উনি হচ্ছে 4টা যুক্তি বিধেয়ককে দেখিয়েছিলেন। তো এইখানে পরফিরি যখন পরবর্তীতে ছকটা দেখান, উনি ওনার ছক থেকে কি করেন, একটা জিনিসকে বাদ দেন, দুটো জিনিসকে অ্যাড করে মোট 5টা বিধেয়ক দেখান। ওইটা কি বাদ দিছে? পরফিরির ছক আপনি দেখবেন জাতি আছে, উপলক্ষণ আছে, অবান্তর লক্ষণ আছে, নাই কি সংজ্ঞা। পরফিরি মনে করেছেন যে বিধেয়কের সংজ্ঞাটা না থাকলেও চলে। তাহলে আমাদের উত্তর হবে সংজ্ঞা। পরফিরি বিধেয়কের তালিকা থেকে বাদ দিয়েছেন সংজ্ঞা। আমরা যদি পরের প্রশ্ন যাই তাহলে আমরা দেখতে পাবো কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে। কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে এটা আমরা জানি। নয়োর্থক যুক্তি বাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে। সার্বিক হবে না, বিশেষ হবে না, কারণ বিশেষে সব বিশেষ সার্বিক। তাহলে এটার উত্তর হবে নয়োর্থক। নয়োর্থক যুক্তি বাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে। এখন দেখেন আমাদের পরের যেই প্রশ্নটা, সেখানে বলছে কোন পদকে জাতি বলার, কোন পদকে জাতি বলার যথার্থ কারণ কি? ব্যক্তর্থর দিক থেকে সে বড়, সে জাত্যর্থর দিক থেকে বড়, নাকি হচ্ছে সে আপনার আকারের দিক থেকে বড়, নাকি সে ধারণার দিক থেকে বড়? এখন কোনো পদকে আমি জাতি কখন বলতে পারবো? কোনো পদকে আমি জাতি তখন বলতে পারবো যখন সে ব্যক্তর্থর দিক থেকে বড় হবে। তাহলে আমার উত্তর হবে কোন পদকে জাতি বলার যথার্থ কারণ হচ্ছে সে ওই পদটার জাত্যর্থ থেকে বড়। এবার যদি আমি পরের প্রশ্নে যাই, শান্তিপ্রিয় গুণটি কোন ধরনের বিধেয়? শান্তিপ্রিয় গুণটি কোন ধরনের বিধেয়? জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ। এখন দেখেন এটা জাতির মধ্যেও পড়ে না শান্তিপ্রিয়, কারণ তার ব্যক্তত্ব এত বেশি না। তারপরে হচ্ছে আপনার উপজাতিতেও পড়ে না। বিভেদক লক্ষণ হচ্ছে শান্তিপ্রিয় কি মানুষকে আলাদা করে কিনা। মানুষকে যদি আমি হচ্ছে শান্তিপ্রিয়তা এই দিকটা দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি আমি বিভেদক লক্ষণ নিই, তাহলে একটা হচ্ছে আমার শান্তিপ্রিয় আর একটা হচ্ছে অশান্তিপ্রিয়। তাহলে এইটা আমাদের কি হতে পারে? বিভেদক লক্ষণ হিসেবে শান্তিপ্রিয়, যেটা হচ্ছে তাকে মানুষ থেকে আলাদা করে। শান্তিপ্রিয়র প্রেক্ষিতে আমরা হচ্ছে তাকে আলাদা করতে পারি। তার জন্য এটা হবে আমাদের বিভেদক লক্ষণ। অবান্তর লক্ষণ হবে না, কারণ অবান্তর লক্ষণ হচ্ছে আপনার থাকাটা ম্যান্ডেটরি অনেক সময়। এই দেখেন, দার্শনিক পরফিরি কোনটির সাথে জড়িত? এটা তো চোখ বন্ধ করে উত্তর দেওয়ার মতো। দার্শনিক পরফিরি হচ্ছে আমাদের বিধেয়কের সাথে জড়িত, কারণ দার্শনিক পরফিরি হচ্ছে বিধেয়ককে একটা ছকের মাধ্যমে দেখিয়েছিলেন, এটা আমরা একটু আগে পড়লাম। তারপরে হচ্ছে আপনার এই যে যুক্তিবিদ অ্যারিস্টটল বিধেয়ককে কয় ভাগে ভাগ করেন? যুক্তিবিদ অ্যারিস্টটল আমরা জানি টপিকা গ্রন্থে বিধেয়ককে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। টপিকা গ্রন্থে 4 ভাগে ভাগ করেছেন। তাহলে আজ ধন্যবাদ। আজকে আমাদের সলভ ক্লাস এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।